বিদেশে বসে দেশে রাজনীতি করা যায় না। দেশের জনগণের সাথে মিশতে হবে। যারা এখনো বিদেশ থেকে কলকাঠি নেওয়ার চেষ্টা করছেন, দলের জনগণের ভালোবাসা অর্জন করতে হলে আজকে 1 বছর হয়ে গেল আপনাদেরকে আমরা বাংলাদেশে পাই না। আর যারা বড় বড় দাবি করে, জনগণের দাবি করে, নিজেরাই নিজের দলে সন্ত্রাস করে। 101 বছরে তারা প্রায় কয়েকশো লোকে হত্যা করেছে, নিজের দলকে দিয়ে হত্যা করেছে। যারা দলের মধ্যেই শৃঙ্খলা রক্ষা করতে পারে না, দেশের দায়িত্ব পালন দেশকে শৃঙ্খলা করতে পারবে না। আজকের এই মঞ্চ থেকে সরকারের কাছে দাবি করব, আপনারা টালবাহানা করবেন না। আপনারা এই মাসের মধ্যে গণভোটের আয়োজন করেন, দেখা যাবে জনগণ কোন দিকে তার মতামত দান করেন। আমরা গণতন্ত্রের কথা বলি, অথচ সমস্ত বিরোধী সমস্ত দলগুলো একমত হয়েছি আমরা আপনারা ছাড়া আমরা সবাই এই গণভোট এই মাসের মধ্যেই চাই। যদি আপনারা গণতন্ত্রের শ্রদ্ধাশীল হন, তো বেশিরভাগ লোকের মতামতকে আপনারা গ্রহণ করুন। আমরা জামাত ইসলামী করি, আমাদের কাজ হচ্ছে বাংলাদেশকে আল্লাহর কোরআনের আইনের ভিত্তিতে পরিচালিত করা। 54 বছর মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হয়েছে। দুর্নীতি আর নির্যাতন জুলুম ছাড়া আমরা কিছুই পাইনি। জামাত ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় দায়িত্ব পায়, আমরা সর্বপ্রথম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব এই জন্যই যে আজকে আপনারা জানেন যে 27,000 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের সাড়ে 15 বছরে বিদেশে পাচার করা হয়েছে। হাসিনা গর্ব করে বলতেন সাংবাদিক সম্মেলনে যে আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। মানে দেশের প্রধানমন্ত্রী স্বীকার করতেছেন যে আমার পিয়নের 400 কোটি টাকার মালিক। তিনি গ্রামে বাড়ি গেলে হেলিকপ্টার ছাড়া চলেন না, মহা অপরাধ করেছেন তিনি। উনি চেয়ারে প্রধানমন্ত্রী, উনি কি এই কথা স্বীকার করার পরে ওনার সেই পিয়নকে গ্রেপ্তার করেছেন, দুর্নীতি মামলা দিয়েছেন? তার মানে ওনারও ভাগ আছে। যে পিয়নের 400 কোটি টাকার মালিক, সে মালিকের কয়েক হাজার কোটি টাকা, সেই টাকা নিয়ে আজকে দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে। বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করা হচ্ছে। 13 তারিখে নাকি তার বিচারের রায়ের তারিখ ঘোষণা করা হবে। এই জন্য উনি আবার সেই পুরাতন কায়দায় লোক লাগিয়ে দিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, আগুন লাগাচ্ছে। এই গাড়ি ভাঙচুর আগুন দিয়ে আপনি রেহাই পাবেন না। এই দেশের জনগণ আপনাকে আর চায় না। আপনি এই দেশে আসুন, সাহস থাকলে আপনি মামলাকে আপনি ফেস করুন, মামলা মোকাবেলা করুন। আমাদের নেতা আমেরিকায় ছিলেন, তাকে বলেছিল যে আপনি আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন না, আপনাকে গ্রেপ্তার করবে, ফাঁসি দিয়ে দেবে। উনি বলছেন বাংলাদেশের লোক, আমি ইসলামী ব্যাংক করেছি, হাজার হাজার যুবকের চাকরি দিয়েছি, আমি ইবনে সিনা করেছি, হাজার লোকের চাকরি দিয়েছি, এটাই কি আমার অপরাধ? এই অপরাধ যদি হয়, মরতে হলে আমেরিকাও মরবো, মরতে হলে বাংলাদেশেও মরবো। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই যাব। উনি বাংলাদেশে এসেছেন এবং গ্রেপ্তার করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে ফাঁসিকে ভয় পান নাই। আমি কি বুঝাইতে চাইলাম, আমাদের জামাতের লোকরা জনগণকে ফেলে রেখে বিদেশে নিরাপদ আশ্রয় থাকতে চায় না। কারণ আমরা জনগণের দল, আমরা জনগণের কাজ করি, আমরা ইসলামের দলদার কাজ করি। আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এই জন্য আজকে আমরা দেশে আসি। আর যারা আপনারা স্বাধীনতার পক্ষে শক্তি বলেন, তারা আজকে কেন বাংলাদেশ ছেড়ে আপনারা বিদেশে আশ্রয় নিয়েছেন? সাহস থাকলে আসুন, মামলা মোকাবেলা করুন, যা হবে হবে। ওবায়দুল কাদের ভ্যাংসায় বলতেন না, একজন বিএনপি নেতা বিদেশে আসে, যে আপনি রাজনীতি করেন, এত সাহস থাকলে আপনি দেশে আসেন। উনি কোথায় আজকে? উনি তো নিজেই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি সব দলকেই বলতে চাই, বিদেশে বসে দেশে রাজনীতি করা যায় না। দেশের জনগণের সাথে মিশতে হবে। যারা এখনো বিদেশ থেকে কলকাঠি নেওয়ার চেষ্টা করছেন, দলের জনগণের ভালোবাসা অর্জন করতে হলে আজকে 1 বছর হয়ে গেল আপনাদেরকে আমরা বাংলাদেশে পাই না। কেন পাই না? জনগণ এই প্রশ্ন অবশ্যই করতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, তা আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্যে ফয়সালা হবে সে মানুষের তৈরি আইন দিয়ে কি আমরা আবার দেশ শাসন করব, নাকি আমরা আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করব। আল্লাহর আইন যদি চান, তাহলে ইসলামী দল যারা আছে তাদেরকে ভোট দিতে হবে। আমরা চেষ্টা করছি ইসলামী দলগুলো আমরা ঐক্যমত্যের সমঝোতার ভিত্তিতে একটা বাক্স ইসলামী ভোট পড়ে সেই চেষ্টা করছি, আর চেষ্টা হয়তো সফল হবে ইনশাআল্লাহ।
নির্বাচনের সময় অন্য দলের লোকরাও কিন্তু নতুন নতুন টুপি পরবে, নতুন নতুন পায়জামা পরবে, হাতে তসবিহ থাকবে, নতুন জায়নামাজ থাকবে। তাদেরকে দেখি বিভ্রান্ত হবেন না, কারণ সেই ব্যক্তি যতই ব্যক্তিগতভাবে নামাজি হোক না কেন, তাকে ভোট দিলে তার দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না সংসদে। আর তার দল চায় মানুষের তৈরি আইন, সে চাইলেও ইসলামী আইন তৈরি করতে পারবে না। এই জন্য কারো পোশাক দাড়ি দেখে ভোট দেবেন না, ভোট দেবেন ওই দলটাকে দেখে। ওই দলের লোকরা কি কায়েম করতে চায়, তারা কি মানুষের আইন বহাল রাখতে চায় নাকি আল্লাহর আইন কায়েম করতে চায়? এই জাতীয় দলকে যদি ভোট দেন, তাহলে তারা যদি সংসদে গিয়ে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে যদি সংবিধান পরিবর্তন আল্লাহর আইন চালু করে, এর জন্য সব শুধু ওই ব্যক্তিটাই পাবে না, যাদের ভোটের কারণে এই কাজটা করার সুযোগটা পেল সেই সবের ভাই হবে। এই জন্য আপনারা যদি মনে করেন যে আমরা আল্লাহর আইন চাই, যে আইনের মাধ্যমে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার পাবে, নারী পুরুষ সমান অধিকার পাবে, ইসলামী একমাত্র নারীরা নিরাপদ থাকতে পারবে, ইসলামী একমাত্র হিন্দু মুসলমান অমুসলিমরা নিরাপদ থাকতে পারবে, অন্য কারো কাছে নিরাপদ নয়। ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। 2024 সালেও দুর্গাপূজা হয়েছে, হাসিনার আমলে, তার আগে দুর্গাপূজা হয়েছে, অনেক পূজা মণ্ডপ ভাঙ্গা হয়েছে, মূর্তি ভাঙ্গা হয়েছে, আর দোষ চাপিয়েছে শিবির এবং জামাতকে। আজকে 2025 সালে দুর্গাপূজা হয়েছে, আপনারা বলতে পারেন মিডিয়া কেউ লেখেনি পর্যন্ত এই দুর্গাপূজা একটা মন্দির ভাঙ্গা হয়েছে, একটা পূজা মণ্ডপ ভাঙ্গা হয়েছে। ভাঙ্গা হয়নি কেন? যে জামাত শিবিরই করে থাকতো আগে, এখন তো জামাত শিবিরই ক্ষমতায়, তারাই তো এইটা ভাঙতে পারতো। তাহলে বোঝা গেল কি, যে 2024 সাল আগে যত মূর্তি ভাঙছে তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। ওই তারাই আজকে নাই বলেই আজকে কোনো মূর্তি পূজা ভাঙ্গা হয় নাই। তাই হিন্দু ভাইদেরকে আমি চিন্তা করতে বলবো, কাদের কাছে আপনি নিরাপদ থাকবেন? অমুসলিম ভাইরা আপনাকে নিরাপদ থাকবেন। বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরের প্রথম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। আমরা নামাজ পড়তে পারতাম না, প্রকাশ্যে কাজ করতে পারতাম না। সেই দীর্ঘদিন পর 2024 সালের 5ই আগস্টের পর ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করার সুযোগ পেল, এবং আলহামদুলিল্লাহ এই 1 বছরের ব্যবধানেই তারা ডাকসু নির্বাচনে বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে তারা জয়লাভ করেছে। কেন ভূমিধর জয় হয়েছে? এই জয়টার পিছনে কারণ কি? এক সাংবাদিক ছাত্রীকে জিজ্ঞেস করছিল, সে পর্দাও করে না, তুমি কাকে ভোট দিয়েছো? বলে ইসলামী ছাত্র শিবিরকে। ওর উত্তর রক কাটে, তো অমুক করে। তো রক কাটে গিয়ে জানি না, তবে তাদের কাছে নিরাপদ। তার মানে বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্রীরা যারা পর্দা কিছুই করে না, তারাও নিরাপদ, তাদের ওই জাতীয় লোককে মনে করে না, কারণ তারা তাদেরকে ভোগ করে। আর ইসলামী ছাত্র শিবিরের কাছে ইজ্জত রক্ষা করতে পারে। ইসলামী ছাত্র শিবিরই তো আমরা মুরব্বী, তাদের থেকে তো আমরা আজকে এখানে এসেছি। আমাদের দ্বারা যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তো সমস্ত মহিলারা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। অত্যন্ত সমাজে মেলামেশা করতে পারবেন, রাস্তা দিয়ে চলতে পারবে, কেউ তাকে টিচিং করবে না, তার কোনো গহনা আক্রমণ করবে না। ইসলাম এটাই চায়, ইসলাম এটাই করবে। অতএব আপনারা দুইটা প্রমাণের মাধ্যমে অমুসলিম ভাইরা নিশ্চয়তা পেতে পারেন, ইসলাম কায়েম হলে আপনারা সবচেয়ে শান্তি থাকবেন। যারা নারী আছেন তারাও ভয় করবেন না যে আপনাদেরকে আমরা জোর ইসলাম শিখাবো। আমরা প্রসার করব, শিক্ষা দেব, এবং এটা গ্রহণ করা না করার দায়িত্ব আপনাদের। তাই ইসলামী আন্দোলন জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, ইনশাল্লাহ ইসলামে সেই কাজ করব। এই জামাত ইসলামী নির্বাচনের অনেক আগেই আমরা প্রার্থীপদ ঘোষণা করেছি। আমাদের প্রার্থীপদ ঘোষণা করার পরে কি কোনো এলাকায় কিন্তু মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে? তাহলে আমরা নিরাপদ, দলটার মধ্যেও আমরা নিরাপদ। আমাদেরকে যাকে প্রার্থী করা হয় তার বাইরে যত যোগ্যই থাক সেটাকে মেনে নেয়। আর যারা বড় বড় দাবি করে, জনগণের দাবি করে, নিজেরাই নিজের দলে সন্ত্রাস করে। 108 বছরে তারা প্রায় কয়েকশো লোকে হত্যা করেছে, নিজের দলকে দিয়ে হত্যা করেছে। যারা দলের মধ্যেই শৃঙ্খলা রক্ষা করতে পারে না, দেশের দায়িত্ব পালন দেশকে শৃঙ্খলা করতে পারবে না, দেশকে বিশৃঙ্খলা করবেন। তাই এই জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই ফেনী 2 আসনে আমরা আপনাদের সবার পরিচিত দীর্ঘদিনের ফেনী জেলার আমির ছিলেন অধ্যাপক লিয়াকত আলী সাহেবকে আমরা প্রার্থী করেছি। আপনারা সবাই তাকে চেনেন, সবাই চেনেন। অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত ভদ্রলোক এবং ভালো লোক, এবং চেহারাও নুরানি চেহারা। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেরা ভোট দেবেন দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ। আপনাদের ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না। কারণ হচ্ছে যে মহিলাও লাগবে,
আর আপনাদের বাইরে যারা পুরুষ মহিলা তাদেরকেও লাগবে। এই জন্য আমি একটা কাজ দিতেছি আপনাদের কাছে, যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি হন, তাহলে আপনার স্ত্রী, আপনার পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা এই ফেনী 2 নম্বর এলাকায় থাকেন সবাইকে এই দাওয়াতটা দেবেন, মহিলাদেরকেও এই দাওয়াতটা দেবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি ওনার বাক্সে দাঁড়িপাল্লার পক্ষে ভোট বেশি পড়ে তাহলেই জয়লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এই দায়িত্ব পালন করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আশ্বস্ত হয়ে গেলাম। এখানে অনেক দেখলাম বেশিরভাগই যুবক শ্রেণীর লোক, যুবকদেরকে আমার দরকার। যুবক ভাইদেরকে বলতে চাই, জামাত ইসলামী অন্যায় কাজ করে না, তো অন্যায়কে বরদাস্ত করে না। আমরা অতীতে অনেক ব্যালট বাক্স ছিনতাই দেখেছি। আমি যুবক ভাই থেকে বলতে চাই, যারা দাঁড়িপাল্লায় ভোট দিতে চান আপনারও 2 হাত, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে তাদেরও 2 হাত। তারও মরণের ভয় আছে, আপনারও মরণের ভয় নাই, কিন্তু আপনারা আল্লাহকে বিশ্বাস করেন। এই জন্য কেউ ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, এই 2 হাত দিয়ে রুখে দাঁড়াবেন আপনারা। আমরা ব্যালট বাক্স ছিনতাই করব না, আমরা ব্যালট বাক্স ছিনতাই কাউকে করতে দেব না। যুবক ভাইকে আপনারা রাজি আছেন? আসুন, ইনশাআল্লাহ এবারকার অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ যার যার মত পছন্দ অনুযায়ী মার্কাকে ভোট দিতে পারবে, তার নিশ্চয়তা জুলাই সনদ বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমি ফেনীবাসীকে আহ্বান জানাবো, আপনারা দাঁড়িপাল্লা ছাড়া নৌকা দেখেছেন, ধানিশীষ দেখেছেন, লাঙ্গল দেখেছেন, জামাত ইসলামীকে কোনো সময় ক্ষমতায় দেখেন নাই। একটিবার পরীক্ষা করুন। আমাদেরকে পরীক্ষা করলে না ফেল করবো কখন? পরীক্ষা করে দেখেন। 15 বছর তো ভোট দিতে পারেন নাই, মনে করেন যে এইবারে ভোট দিলে জামাতকে ভোটটা নষ্ট হয়ে যাবে, এইটা মনে করেই দিয়ে দেন। 5 বছর দায়িত্ব পাওয়ার পর যদি আমরা আপনাদের ভালো কাজ করতে না পারি, পরে 5 বছর আমাদেরকে ভোট দেবেন না। কিন্তু একটি বারের জন্য আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কা দিয়ে ভোট আপনারা পরীক্ষা করে দেখুন আমরা সেই ভালো কাজ করতে পারি কি না। ডাকসুর ছেলেরা যারা যুবক, এই বয়সে যারা খারাপ কাজ করতে অভ্যস্ত হয়, তারা যদি ডাকসুকে আজকে দুর্নীতিমুক্ত করতে পারে, তারা যদি আজকে সুন্দর নগরীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, তারা যদি আজকে যারা শ্রেষ্ঠ ছাত্ররা হলে বিছানা পাই না নিচে ফ্লোরে শুইতো, সেখানে যে চৌকির ব্যবস্থা করতে পারে, গরম পানির ব্যবস্থা করতে পারে, এসির ব্যবস্থা করতে পারে, একটা ডাকসু এলাকায় অল্প টাকা বাজেট, আমরা দেশের বাজেট আসলে আমি আমার নিজের ব্যক্তিগত সহায়তা দিয়েছি। আমি তাকে যেভাবে জানি, সরকারি বরাদ্দ পাইলে একটি সরকারের হারামের টাকা ওনার পেটে ঢুকবে না ইনশাআল্লাহ। অতএব আমরা যদি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে পারি, সমস্ত টাকা যদি আমরা আত্মসাৎ না করি, জনগণের কল্যাণে ব্যয় হবে। জনগণের কল্যাণে ব্যয় হলে এই দেশ সোনার বাংলাদেশ হবে, যে বাংলাদেশ স্বপ্ন আমরা সব সময় দেখেছি। আসুন সেই সোনার বাংলাদেশ, সেই ইসলামী বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা সেই কায়েম করার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে আমরা সেই দাঁড়িপাল্লার প্রার্থীকে জয়যুক্ত করি। আহ্বান জানিয়ে দীর্ঘ সময় ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে, আরও 2 জন প্রার্থী এখানে আছে আপনাদের ফেনী জেলার মধ্যে। একজন আছে ফখরুদ্দিন মানিক, সে ফেনী 3 নম্বর আসন, ওখানে সমাবেশ করে আসছি। সে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, অতএব পরীক্ষিত ছেলে। এরপর অ্যাডভোকেট কামাল উদ্দিন ফেনী 1 নম্বর আসনের আমার জাজকোর্টের উকিল ছিলেন, আমার জন্য অনেক ফাইট করেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছেলে। আপনারা যারা ওই এলাকায় আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকেও আপনারা মোবাইলের মাধ্যমে জানিয়ে দেবেন। এই জন্য আপনাদের সবার মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য সেখানে শেষ করছি।